হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 ম্যাডাম শুনতে পাচ্ছি। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য আটকে গেছি। বাজেট হাইলাইট যেটা আপনাদের বলা হচ্ছে, আমার পরে অমিতদা বলবেন, আপনাদের যা কোয়ারি থাকবে। বাজেট অ্যালোকেশন 2021 এ মানে 20-21 ছিল 2,55,677 crore, আর 2021-22 মধ্যে এটা হয়েছে 3,08,727 crore, প্রায় 20.70% ইনক্রিজ হয়েছে। আমি প্রথমেই আপনাদের একটা কথা বলি যে সেন্ট্রাল ডিভলিউশন অ্যান্ড গ্রান্টস ওয়েস্ট বেঙ্গলে এটা ছিল, ডিভলিউশন অফ সেন্ট্রাল ট্যাক্সেস অফ ফর ওয়েস্ট বেঙ্গল ওয়াজ rupees 58,962.55 crore ইউনিয়ন বাজেটে, যেটা 20-21-এ। কিন্তু অ্যাকচুয়াল বাজেট যেটা আমরা পেয়েছি, রিসিভ করেছি ডিভলিউশন, সেটা হচ্ছে 44,737.1 crore, অর্থাৎ 14,225.54 crore রিডাকশন করে দেওয়া হয়েছে আমাদের, যেটা আমাদের প্রাপ্য তার থেকে। এটা বোঝাতে পারলাম? আমার কথা ছিল, বাজেটে ছিল, সেন্ট্রাল বাজেটে 58,952.55 কোটি টাকা 20-21-এ। আমরা সেখানে পেয়েছি 44,737.1 crore। তার মানে আমাদের কমিয়ে দেওয়া হয়েছে ডিভলিউশন 14,225.54 crore। এটা হচ্ছে, এটা আপনাদের আমি বললাম 20-21-এর কথা। Similarly, in 2019-20 also, the state do not receive devolution amount of rupees 11,000 crores. তাহলে 20-21-এ হচ্ছে 14,000 কোটি টাকা কমে গেল, আর 19-20-তে কমে গিয়েছিল 11,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেয়া হলো না। তাছাড়াও আমরা 33,314 কোটি টাকা আউটস্ট্যান্ডিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ রিগার্ড টু সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমস আউটস্ট্যান্ডিং আমরা এখনো পাবো। 33,314 কোটি টাকা আউটস্ট্যান্ডিং পাবো। আর ডিভলিউশনে 19-এ কমানো হয়েছে 19-20-তে 11,000 কোটি টাকার উপর, আর 20-21-এ 14,000 কোটি টাকার উপর। আর যদি 32,000 কোটি টাকাটাও যুক্ত করেন, যেটা আমাদের এই 33,314 কোটি, তাহলে কত হচ্ছে? 14, 11, 25 প্লাস 33, খুচরো সংখ্যাগুলো বাদ দিলেও 60,000 কোটি টাকা থেকে আমরা বঞ্চিত। এটা খুব দুর্ভাগ্য। এর মধ্যে আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি, ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা, পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের টাকা, আমরা পেয়েছি। ইয়াস যখন হলো, আমরা ডিমান্ড করেছিলাম 21,580 কোটি টাকা, কিন্তু আমরা পেলাম মাত্র 300 কোটি টাকা। আপনারা জানেন, ঝাড়খণ্ড আর বেঙ্গলকে মিলিয়ে 500 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা বাজেটের একটা বড় দিক। তার মধ্যে থেকে মনে রাখবেন, যদি কম্প্যারিজন করেন ইন্ডিয়ার সাথে ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল ইয়ার 20 এবং 21 প্যারামিটার, 1 নম্বর জিডিপি
অবলিক জিএসডিপি গ্রোথ, ইন্ডিয়া হচ্ছে -7.7%, ইন্ডিয়া হচ্ছে -7.7%, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে +1.2%। 2. Fiscal deficit as percent of GDP and GSDP, ইন্ডিয়া হচ্ছে 9.3% আর আমরা হচ্ছি 3.86%। ফিসকাল ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট, এগেন ফিসকাল ম্যানেজমেন্ট, ইন্ডিয়া 7.5%, আমরা কিন্তু 2.54%। ডেট জিডিপি और जीएसडीपी रेशियो, সেন্ট্রাল হচ্ছে 62.22 আর আমাদের হচ্ছে 35.54। তার মানে বুঝতে পারছেন, কম্প্যারিজন যদি আমি করি তাহলে এটা ভালো করেই বুঝতে পারবেন যে আমরা কোথায় এগিয়ে আর সেন্ট্রাল ইকোনমিটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এত বিরোধিতা সত্ত্বেও, এত বঞ্চনা সত্ত্বেও, এত ডিপ্রাইভ করা সত্ত্বেও, এত আমাদের টাকা না দেওয়া সত্ত্বেও, আর এই বাজেটে দুটো জিনিস মনে রাখবেন, টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ বাজেট হুইচ আর পিপল সেন্ট্রিক। সোশ্যাল সার্ভিস এক্সপেন্ডিচার আমরা কিন্তু 58.26% করেছি এবং করছি। সোশ্যাল সাইড 58.26%, আর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস অ্যাক্টিভিটিস 26.29%, অর্থাৎ 85% স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার in the budget earlier called plan expenditure consists of social service and agriculture and allied activities. টোটালটাই আমরা কিন্তু সমাজ সংস্কারমূলক কাজে আমরা কিন্তু এটা করেছি। ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা এগ্রিকালচারাল সেক্টরে নিউ কৃষক বন্ধু স্কিমের জন্য 2000 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। আমরা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দুয়ারে রেশনের জন্য 1200 কোটি টাকা বেশি রেখেছি বাজেট প্রভিশন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ফর ফ্রি রেশন 1400 কোটি টাকা। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্বাস্থ্যসাথী প্রায় 2000 কোটি টাকা, 1970 কোটি টাকা। কোভিড-19 ম্যানেজমেন্ট 1830 crores, 1830 কোটি টাকা। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য 250 কোটি টাকা এবং লক্ষ্মী ভান্ডার উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারে 10,000 কোটি টাকা, অর্থাৎ 18,650 কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষার এইসব কাজে আমরা কিন্তু বাজেট প্রভিশন বৃদ্ধি করেছি। এছাড়াও আপনারা জানেন, আমি গতকালও বলেছি, 100 দিনের কাজে আমরা নাম্বার 1। আমরা ম্যান্ডেজ ক্রিয়েট করেছি গত বছরে প্রায় 41.41 crore, আর এক্সপেন্ডিচার হয়েছে 10,402 কোটি টাকা। টোটাল ওয়ার্কার্স পার্টিসিপেটেড 1.18 crores। ইন লাস্ট 10 ইয়ারে 278 কোটি ম্যান্ডেজ ক্রিয়েট করেছি এবং টোটাল এক্সপেন্ডিচার করেছি আমরা 63,178 কোটি টাকা। মাটির সৃষ্টিতেও আমরা প্রায় 35 লক্ষ ম্যান্ডেজ তৈরি করছি। বানতলা কমপ্লেক্স থেকে শুরু করে এখানে আরো 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 100 ইউনিট আসছে, 400 ট্যানারিজ হচ্ছে,
3 লক্ষ লোক কাজ করছে, আরো 2.5 লক্ষ লোক আসছে। দেউচা পাঁচমিতে 20,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল বেনিফিট হচ্ছে এবং এখানে প্রায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 1 লক্ষ লোকের কাজ হবে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে। অলরেডি রঘুনাথপুরে অনেক ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি সব চলে এসছে এবং এখানেও প্রায় 2 থেকে 2.5 লক্ষ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। সিলিকন ভ্যালিতেও প্রায় 11,317 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। এমএসএমই যা ইনভেস্টমেন্ট হয়েছে তাতে আমরা বাংলা নাম্বার 1, স্কিলেও আমরা নাম্বার 1। এরকম প্রচুর কাজ। এছাড়াও বাজেটে আজকে দেখেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যেগুলো আমরা ইলেকশনের আগে বলেছিলাম, এর আগে 4 মাসের বাজেট হয়েছিল, সেই জন্য এটা দুবার করে হচ্ছে এবং আগে যা বলার আমরা বলে দিয়েছিলাম। এছাড়াও আমাদের মেন প্রোগ্রাম নতুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড ফর স্টুডেন্টস এবং আমাদের দুয়ারে রেশন। এছাড়াও আমরা 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব 5 বছরে। এছাড়াও মনে রাখবেন যে আমরা আমাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি এবং দুয়ারে ত্রাণ প্রকল্পে যেটা ইয়াস হয়ে গেল তাতে প্রায় 4 লক্ষ লোক দুয়ারে ত্রাণে এসছেন, তারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেগুলো স্কুটিনি হচ্ছে এবং সেগুলো অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে। এবং নতুন কৃষক বন্ধুতেও প্রায় 62 লক্ষ ফার্মার নতুন কৃষক বন্ধুতে সুযোগ পাবে। আর স্বাস্থ্যসাথী পরিবারে যাদের কার্ড আছে সেটাকে ডেটাবেস ধরে আপাতত আমরা যারা করেনি স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন, কারণ আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে এবং যা ডিসেম্বর জানুয়ারিতে হবে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনো নেই তারা করে নেবেন। আর লক্ষ্মীর ভান্ডার স্কিমও আমরা খুব শীঘ্রই চালু করব, যাতে 1,000 টাকা পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব পরিবারের মহিলারা, আর জেনারেল কাস্টের মহিলারা তারা 500 টাকা পাবেন। শুধু যারা সরকারি চাকরি করেন বা পেনশন পান তারা ছাড়া অন্য মহিলারা স্বাস্থ্যসাথী ডেটাবেসটাকেই আমরা ধরে লক্ষ্মীর ভান্ডার স্কিমটা খুব শীঘ্রই চালু করব। বাদ বাকি যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল কোয়ারি থাকে, অমিত মিত্র আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন, হি উইল রিপ্লাই। অমিত মিত্রকে জিজ্ঞেস করুন। হ্যালো দিদি, শোনা দিদি, একটা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দিদি, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই চতুর্দিকে এত প্রতিকূলতার মধ্যেও আমাদের রাজ্য 1.2% যে জিডিপিতে বৃদ্ধি করতে পেরেছে, এটা কিভাবে হলো দিদি, যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। এটা আমার মনে হয় বেস্ট ব্যাখ্যা অমিত মিত্র করতে পারেন, কারণ তিনি ওখানে যেহেতু আছেন, ফাইন্যান্স মিনিস্টার প্রেজেন্ট আছে। আমি বলবো অমিত দাকে এটা ব্যাখ্যা করতে। আরেকটা জিনিস সঙ্গে দিদি, আরেকটা জিনিস, স্ট্যাম্প ডিউটি এবং দলিলে যে ছাড় 2% এবং 10%, এটাও যদি একটু বলা হয় তাহলে ভালো হয়, কারণ এটা একটা ঐতিহাসিক ভালো পদক্ষেপ, এটা একটু বলা হয়। স্ট্যাম্প ডিউটিতে 6% সম্ভবত নেওয়া হতো, আরবান এরিয়াতে 6, রুরালে 5 নেওয়া হতো। সেক্ষেত্রে আমরা 6-এর জায়গায় আরবানে নেবো 2, রুরালেও নেবো 2, অর্থাৎ আরবানে 6 থেকে 4 হবে, তো 2% কমাচ্ছি আরবানে এবং রুরালেও আমরা 2% কমাচ্ছি। আর স্ট্যাম্প ডিউটি এটা, আর যেটা আপনাদের বলে রিগার্ডিং সার্কেল রেট 10% কমানো হতো। আর যেটা বলা হয়েছে আপনাদের ওই পেট্রোল যেটা বাস ওই ট্রান্সপোর্টের জন্য, সেটা আমাদের জুন পর্যন্ত করা ছিল, যেহেতু আবার একটা সেকেন্ড ওয়েভ এসছে এবং তারা বাস টাস চালাতে পারেনি, তাই তাদের এই কনসেশন কোনো ট্যাক্স নেওয়া হবে না, আপ টু ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো। मैम एक सवाल है, पेट्रोल डीजल की कीमतें रिकॉर्ड हाई हो रही है और कोलकाता में आज
100 रुपए प्रति लीटर दाम हो गया है, ये अभी तक का हाईएस्ट हुआ है, क्या रिएक्शन है आपका? हमारा रिएक्शन बहुत बिटर है इसी के लिए कि पेट्रोल डीजल में अगर भाव बढ़ते हैं तो हमारा देश में किचन में आग लगता है। आपको ये सोचना चाहिए कि आज एक हफ्ता में 4 दफे बढ़ा और 10-12 दफे बढ़ गया। बढ़ते 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 जैसे डोमेस्टिक गैस के प्राइस बढ़ा, ऐसे डीजल के प्राइस बढ़ा, ऐसे पेट्रोल का प्राइस बढ़ा। आज 3,17,000 वो उन्होंने इससे इनकम किया है। गौतम दामा चीजें दिन तो मोस्ट प्रोबेबली 3,70,000 কোটি টাকা ইনকাম করেছে এখান থেকে। 3,70,000 crore पेट्रोल डीजल से ये लोगों ने इनकम किया है सेंट्रल गवर्नमेंट। तो इनकम का रुपया गया कहाँ? जनता का पास रुपया लेके आप 3 करोड़ देखिए 3.71 लाख करोड़ आप राजस्व रेवेन्यू आप कलेक्ट किया जनता से। अगर 3.71 लाख करोड़ 3.71 lakh crore. Don't you think that Narendra Modi government is cutting the pocket of the common people और अपना पॉकेट भर रहा है जनता का पॉकेट काट के? डीजल में अगर भाव बढ़ेगा ऐसा तो किसान कैसे खेती करेगा? पेट्रोल का भाव बढ़ेगा तो घर घर में बहुत सारे कॉमन जनता भी है जो बस में चढ़ते हैं, जो ट्रेन में चढ़ता है। इसका साथ साथ तो बस का ट्रेन का सबका जलानी बढ़ जाता है। तो नरेंद्र मोदी क्या कभी सोचते हैं क्या खाली मिनिस्ट्री रिशफल करने से सब फायदा हो जाएगा? बजट में रखा 35,000 करोड़ फॉर कोविड वैक्सीन, तो इतना दिन क्यों नहीं किया? जब सेकेंड वेव हो गया तो उसका बाद में भी छोड़ रहा है, आहिस्ता आहिस्ता लटाई छोड़ रहा है, सूता छोड़ रहा है लटाई का। क्यों एक साथ में क्यों नहीं दे रहा है? हम लोग 3 करोड़ पहले मांगा था, नहीं दिया। हमारा 2 करोड़ तो 6 महीने में दिया, लेकिन बहुत सारे स्टेट में 3-3.5 करोड़ भी दिया। उसका अपना स्टेट में ज्यादा देते हैं और ऑपोजिशन स्टेट में कम देते हैं। जैसे खाली महाराष्ट्र और दिल्ली में थोड़ा दिया, लेकिन बाकी में नहीं दिया। हमारा इधर में भी वैक्सीन का प्रॉब्लम है। हमारा टीका में वैक्सीन में बंगाल नंबर 1 है। जितना भी हमारा मिला उससे ज्यादा हम दे दिया कि हम स्टेट गवर्नमेंट से भी रुपया देके खरीद किया, उससे भी हम दे दिया। तो वैक्सीन का रुपया कहाँ गया? 35,000 करोड़ तो बजट में था। इसका बाद पीएम केयर फंड कितना हुआ? वो फंड का तो कोई हिसाब ही नहीं, अकाउंट ही नहीं है। सबका पास अकाउंट मांगता है, खुद अपना का अकाउंट कैसा है? इसमें कोर्ट में क्यों नहीं जा सकता है? हर बात पे 356 कर दो, चलो कोर्ट में मामला ठोक दो। चलो ममता के ह्यूमिलेट करना है, मामला ठोक दो। चलो बीजेपी जो बोलता है वही डेकोरेटिंग करके कोर्ट में चला जाता है, गवर्नमेंट फेंक दो। तो नरेंद्र मोदी का गवर्नमेंट कैसे चलेगा? अगर इतना पीएम करोड़ का रुपया कहाँ गया? अभी तक लोगों का वैक्सीन नहीं मिला। थर्ड वेव आ रहा है, थर्ड वेव आने का पहले पूरा कंप्लीट कर देना चाहिए। दूसरी बात है पेट्रोल डीजल और डोमेस्टिक गैस में अब देखिए 3.71 लाख करोड़ कलेक्शन किया है पब्लिक का पॉकेट से। क्यों किया है? एक साल में कितना किया है? 2 महीना का अंदर देखो कितना किया है। इसका करने का बाद भी चुपचाप बैठा है, खाली भाषण देता है। कभी कभी मन का बात करते हैं। मन का बात में कभी पेट्रोल का बात कीजिए, कभी डीजल का बात कीजिए, कभी वैक्सीन का बात कीजिए, कभी पीएम केयर का बात कीजिए, तो अब तो लोगों ने सोचेगा। कभी उत्तर प्रदेश में जो मर जाता है उसका कोई रिकॉर्ड ही नहीं है, सब गंगा में भाषा देता है, तो उसका बात कीजिए। तो अब तो लोगों ने सोचेंगे कि आप कुछ सोच रहा है। हम तो आपका खिलाफ में नहीं हुए ऐसा, लेकिन पॉलिटिकली हमको तो बात कहना ही पड़ेगा, हमको इकोनॉमिकली बात कहना ही पड़ेगा। आज इकोनॉमी में डिजास्टर हो गया है। आज ब्राजील में इंडिया का खिलाफ एफआईआर हो रहा है। आज बांग्लादेश को भी अब वैक्सीन नहीं दिया, बांग्लादेश को चीन वैक्सीन दे दिया। ऐसे बहुत सारे जगह है को वैक्सीन दे
दे दिया, हमारा स्टूडेंट लोग बाहर में नहीं जा रहा है, नहीं जा, उसको ऑथेंटिकेट नहीं कर रहा है, उसको रिकॉग्नाइज नहीं कर रहा है, तो ऐसे से क्या देश चलेगा? कभी कभी कोई युद्ध बना के ऐसे देश नहीं चल सकता है। हमारा देश का साथ जो देश का हमारा सबसे ज्यादा दोस्त था, वो देश को भी हम खिलाफ में चला गया। क्यों ऐसा हो रहा है? इसमें बदनाम तो इंडिया का हो रहा है ना, ये आपको सोचना चाहिए। तो मैंने आपको दीदी आपने पीएम को लेटर भी लिखा था पेट्रोल डीजल के प्राइस पे टैक्स रिड्यूस करने के लिए, उस पर क्या कोई जवाब आया? क्योंकि दिन ब दिन जिस तरीके से बढ़ रहा है और आपने इस पर लेटर का कोई जवाब नहीं देता है। वो लोग को पास हम जितना भी लेटर दिया है, गवर्नर को विड्रॉ करने का कितना लेटर दिया? देखो, हर गवर्नर को विड्रॉ किया, बंगाल को नहीं किया, केरला का नहीं किया। क्या है? तो जानबूझ के गवर्नर को देके ये काम मोदी सरकार ही कर रहा है, अमित शाह नहीं कर रहा है, इसके लिए रख दिया है। अच्छा, रख दो, लेकिन कॉन्स्टिट्यूशन को तो मानने बोलो। ये क्या बात है कि एलपीजी गैस, आप देखिए कि अभी जैसा क्या था, एलपीजी सिलेंडर 2020 में था 584.50 रुपया था। अभी 2021 1 जुलाई देखो, एक साल का अंदर 276.50 रुपया बढ़ गया। 14 महीना में इसको 861 रुपया हो गया है, 276.50 रुपया बढ़ गया है। 14 महीना में 47% भाव बढ़ गया है। और जिसको उजाला देते थे पहले, इलेक्शन का पहले, इलेक्शन का नाटक करके, वो उजाला कहाँ गया? गरीब लोगों को बिना पैसा में गैस देना चाहिए। अगर हम बिना पैसा में दे सकते हैं तो उनको देने का क्या जरूरत है? हम भी सोशल स्कीम करते हैं, अगर हम कर सकते हैं तो आप क्यों नहीं कर सकते हैं? आपका पास 3.71 लाख करोड़ मौजूद है रिजर्व भंडार, जो आप पेट्रोल डीजल से कमाया, गैस से तो अलग से कमाया, अब तो डोमेस्टिक गैस से अलग से कमाया, पीएम केयर फंड से तो और भी लाखों करोड़ है, कितना है किसी का पता नहीं है। और रुपया गया कहाँ? पहले तो प्लानिंग कमीशन थे, हम लोग बात करते थे, अभी तो बात करने का कोई जायगा नहीं है। दीदी, ताज़ा टीवी से शाह आलम बोल रहा हूँ। दीदी मेरा सवाल यह है कि कृषक बंधु योजना में आपकी सरकार आते ही डबल पैसा किसानों को दिया जा रहा है, और चुनाव के समय हम लोग सुनते थे कि केंद्र सरकार बार बार ये कहती थी कि राज्य सरकार किसान सम्मान निधि में पैसा नहीं देने दे रही है। आपने अनुमति भी दे दी, लेकिन किसानों को तो पैसा नहीं मिल रहा उस योजना में, किसान सम्मान निधि योजना में केंद्र सरकार का, उस पर आप क्या कहेंगे? हमारा पास जितना इंफॉर्मेशन मांगा था, वो भी 2 एकड़ जमीन है जिसका उसका, हमारा इधर में हम जो देता है किसान 1 एकड़ जमीन जो है वो उसको भी मिलता है, 1 काठा जमीन है उसको भी मिलता है, लैंडलेस जो हमारा खेत मजदूर है, भाग चाषी है, उसको भी मिलता है। और सेंट्रल गवर्नमेंट को जो स्कीम है, थोड़ी किसान को मिलता है, जिसको पास 2 एकड़ का जमी है उसका, वो हम भी उसको भी हम पूरा डेटा दे दिया, लेकिन उन्होंने दिया क्यों नहीं पूछिए। इलेक्शन का पहले बोला था कि हम 6 महीना का एक साथ में दे देंगे, कहा गया? দিদি, দেশের তুলনায় আমাদের যে জিডিপি জিএসডিপি যে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে আমাদের এত ভালো কেন? এগুলো অমিতদা বলুন। অমিতদা, আমাদের পারফরমেন্স খুব ভালো, তার কারণ আমাদের ই গভর্নেন্স খুব ভালো, আমাদের প্রত্যেকটা ইজ অফ ডুইং বিজনেস ইজ অলসো গুড, আমাদের ফাইন্যান্সিয়াল যেটা ফাইন্যান্সিয়াল ফিসকাল ডেফিসিট সিস্টেম, আমাদের ফাইন্যান্স, আমাদের এফআরবিএম সিস্টেম, আমরা সবকিছু আমাদের দারুণ কাজ করছে। এবং সেই জন্য আমরা কিন্তু মনে রাখবেন, আমরা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা মেনটেন করি, এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা জনগণের এত কাজ করেও, সেন্ট্রাল গভর্নমেন্টের এত টাকা ডিপ্রাইভ করা সত্ত্বেও আমরা যে কাজটা করতে পারছি, তার কারণ আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইজ ডুইং ভেরি ভেরি গুড জব। মাই কনগ্রাচুলেশন টু অমিতদা অ্যান্ড অমিতদার টিম, মনোজ মিত্রা, দ্বিবেদী অ্যান্ড অল। অমিতদা, আপনি একটু এটা বলুন, আমরা কি ভালো করলাম আর কেন্দ্র কি করে এত খারাপ করলো? আগে এটা একটা স্পষ্ট বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যে ম্যাক্রো ইকোনমিক পলিসি নিয়েছি, এই কথাটা আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে ডিমান্ড স্টিমুলেট করো। তার মানে সাধারণ মানুষ যারা 100 টাকা দিলে 98 টাকা কনজিউম করে, তাদের হাতে পয়সা দাও।
আজকে যে স্কিমের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, সোশ্যাল সার্ভিস এক্সপেন্ডিচার, এটা মানুষের হাতে টাকা গেলেই তারা খরচা করবে, ডিমান্ড স্টিমুলেটেড হবে। ডিমান্ড স্টিমুলেটেড হলেই ইকোনমি উইল পিক আপ। আপনার গ্রেট ডিপ্রেশন হয়েছিল আমেরিকাতে, কি করেছিল তারা? ডিমান্ড স্টিমুলেট। আজকে আপনি দেখছেন সারা পৃথিবীতে ডিমান্ড স্টিমুলেশন ইজ দ্য মডেল। কেন্দ্রীয় সরকার কি করছে? সাপ্লাই স্টিমুলেশন। তার মানে কিছু ক্রেডিট দিয়ে দিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, অল্প অল্প করে লাটা ইটা থেকে অল্প অল্প করে সুতো বের করছে। সেটাতে হয় না। আমাদের সরকার ডিমান্ড স্টিমুলেট করে রেখেছে, যেখানে কেন্দ্রীয় সরকার খুঁজছে কোথা থেকে। আপনার উদাহরণ দিচ্ছি, আপনার কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিল 10%। কেন? ভাবলো তারা হয়তো ইনভেস্ট করবে, তারা ইনভেস্ট করলো না। হাইয়েস্ট প্রফিট রেট ইন ইন্ডিয়া ইন 4 years, 2.4% অফ জিডিপি। কেন? তাদের কনফিডেন্স নেই, তারা ইনভেস্ট করলো না, সাপ্লাই এলো না। আমরা কি করছি? আমরা ডিমান্ড স্টিমুলেট করছি, কন্টিনিউয়াসলি সাধারণ মানুষের হাতে পয়সা দিচ্ছি, তারা এসে বাজারে খরচ করছে, তার জন্য ইন্ডাস্ট্রি, স্মল মিডিয়াম লার্জ, তারা সাপ্লাই করছে। এই অবস্থার মধ্যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ইনঅগ্রেট করেছিলেন বিভিন্ন প্রজেক্টস, যেগুলো তারা আনছে। আপনারা জানেন ফুড খাবারের ক্ষেত্রে, ফুড প্রসেসিং এর ক্ষেত্রে আইটিসি নতুন ইনস্টিটিউট নতুন করেছে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আছে, কেননা ডিমান্ড ইজ দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। সো আমরা বারবার বলেছি ম্যাক্রো ইকোনমিক্স এর বেসিকটা শিখুন। সারা পৃথিবী করছে। আপনারা জানেন ইংল্যান্ডে আপনি যদি চাকরি না করতে যান, কেননা এই কোভিড এর ব্যাপারে 80% স্যালারি তারা দেয়, তার নাম হচ্ছে ফার্লো স্কিম। তার মানে কি? সেই টাকাটা নিয়ে আপনি বাজারে জিনিস কিনবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন, এটা ঐতিহাসিক। 58.26% আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইজ ফর সোশ্যাল এক্সপেন্ডিচার। সেটা যদি খুঁজে দেখেন বাজেটে, দেখবেন সব হাতে টাকা দেওয়া স্কিম, সঙ্গে সাথে তারা বাজারে যাবে, ডিমান্ড ক্রিয়েট করবে। আপনি এগ্রিকালচারের কথা বলেছেন, 26.29%। তার মানে গিয়ে কি দাঁড়াচ্ছে? আমাদের যে স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটা আগে প্ল্যান এক্সপেন্ডিচার বলা হতো, তার 85% ইজ ডিমান্ড স্টিমুলেশন এক্সপেন্ডিচার। তার মানে কি? কেন্দ্রীয় সরকার ম্যাক্রো ইকোনমিক্স জানে না, বোঝে না, কেউ যারা জিজ্ঞেস করে তাদের কথা শোনে না, এবং সব ক্ষেত্রেই দেখবেন জিএসটির ক্ষেত্রেও তাই, তারা বোঝে না। কোভিড এর সমস্ত মেটেরিয়ালের উপরে, হ্যান্ড স্যানিটাইজারের উপরে 18% ট্যাক্স জিএসটি বসিয়ে দেওয়া, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের উপরে বিয়ে করে দেয়া। তার মানে কি? এই জবাবটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অর্থ দপ্তর, সমস্ত দপ্তর মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ডিমান্ড স্টিমুলেট করে রেখেছি, যার জন্য নেগেটিভ 7.7% গ্রোথ অল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ পজিটিভ 1.2% গ্রোথ। এবং আমার মনে হয় এই সম্বন্ধে তাদের কেন্দ্রীয় সরকারকে আমরা নিজেরা চিঠি লিখে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই চিঠি লিখে বলেছে। তারা শোনে না, তারা বোঝে না, তারা এক্সপার্টিজ নেবে না। সারা পৃথিবীর অর্থশাস্ত্রবিদরা বলছে, তারা শুনছে না। 3 জন নোবেল প্রাইজ পাওয়া লোক তাদের বলেছে, শোনে না। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল কমিটিতে নোবেল প্রাইজ উইনার আছে, ডক্টর ব্যানার্জি ফ্রম MIT। তারা ইনপুট দিচ্ছে, আমরা শুনছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন। দ্যাট ইজ দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি। তাই এটার উত্তরটা হচ্ছে, যে কোনো অবস্থা, সংকীর্ণ অবস্থা হলে, আজকের যে অবস্থা, তাতে ফার্স্ট স্টিমুলেট ডিমান্ড, মানুষের হাতে টাকা দাও, দেন অটোমেটিক্যালি সাপ্লাই উইল ফলো। আপনাদের এইটা বলে শেষ করি, 200 বছর 150 বছর আগে সেজ বলে একটি অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, 150 বছর আগে। তারপরে অর্থনীতি বেড়ে গেছে, অর্থনীতি এগিয়ে গেছে। ডিমান্ড ক্রিয়েট সাপ্লাই, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড কেনজিয়ান মডেল, যেটা যার জন্য গ্রেট ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে আমেরিকা। তাই আমি এইটা বলবো। অমিতা, নোটবন্দি করে এরা জনগণের নোট কেড়ে নিল।
একদম। জনগণের খরচা করা ব্যাংকের থেকে টাকা তুলে যে টাকাটা সে খরচা করবে সেটা বন্ধ করে দিল। ফলে আমি যদি টাকাটা খরচাই করতে না দিই, তার ডিমান্ডটা হবে কোত্থেকে, আর টাকাটা খরচা হবে কোত্থেকে? একটা যাবে তবে তো একটা আসবে, দিন গেলে তবে তো রাত আসবে। তো দিন রাত যদি সবটাকে আপনি সমান করে দেন তাহলে তো গেল। আপনার শরীরে কাজ করবার সময়ও যেমন আছে, বিশ্রাম নেবার সময়ও আছে। মানে ম্যাক্রো ইকোনমিক্স কে মাথায় বসিয়ে দিয়েছে, উল্টো করে দিয়েছে পায়ের জায়গায়। মানে সারা পৃথিবী বলছে এক কথা, একমাত্র এই সরকার, কেন্দ্রীয় সরকার put the whole macroeconomics on its head. অমিত, আপনি জিএসটি নিয়ে বলছিলেন, পৃথিবীতে কোনো উদাহরণ নেই। আপনি জিএসটি নিয়ে বলছিলেন, একটা কৌতূহল যে জিএসটি এখন অব্দি অ্যাজ অন টাইম বা অ্যাজ অন ডেট কত আমাদের বকেয়া, আমরা কেন্দ্রের কাছে পাই কত? ব্যাক টু ব্যাক ওটা একটা দেয় যেটা আমরা জানি, কিন্তু এখন অব্দি আমাদের বকেয়াটা কত একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, আপনাকে বকেয়ার কথা তো ইটস ডাইনামিক প্রসেস। বিশাল বকেয়া আছে, আগের বছরের বকেয়া আছে, এবছরের বকেয়া আছে। এক্সাক্ট ফিগারটা আমি আপনাকে দিচ্ছি না, তার কারণ ইটস এ ডাইনামিক প্রসেস, সময় দেয় না। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আমাদের যেটা দেওয়ার কথা সংবিধানের যে রিকোয়ারমেন্ট, সেইটা অব্দি তারা দিচ্ছে না। ডেভলিউশন 11,000 বলে দিলাম তো, 14,000 11,000, 19-এ 14,000 11,000, 20-এ 14,000, আর আমাদের সেন্ট্রাল স্কিমে দেয়নি 35,000। এই তো মোট নিয়ে তো হিসেব আমি করেই দিয়েছিলাম। 60,000 কোটি টাকা। এর সঙ্গে এটাও বলি, এরা কি করছে, ট্যাক্স যখন নেয় 42% সেই ট্যাক্স সমস্ত রাজ্যের কাছে ফিরে যায়। তাই তারা কি করছে, সেস বাড়িয়ে যাচ্ছে। সেস বাড়ালে কি হয়, পুরোটা কেন্দ্রীয় সরকারের কাছে থেকে যায়, এক পয়সা রাজ্যে আসে না। সেহেতু এইটা পলিসি দেখুন, এই 2014 থেকে হিসেব করে দেখা যাবে যে সেস যেটা ছিল কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রক্সিমেটলি 5%, সেটা আজ 16% গিয়ে দাঁড়িয়েছে। কেন? ওইটা পুরোপুরি কেন্দ্রীয়, পুরো টাকাটাই রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে। দিদি, আপনার তৃতীয় সরকারের প্রথমবার বাজেট, কি বলবেন? প্রতিশ্রুতি পূরণের বাজেট, এক কথায় কি বলবেন আজকের বাজেট? আমরা যা যা ম্যানিফেস্টোয় বলেছিলাম করব, প্রত্যেকটা আমরা করছি এবং অলরেডি করতে শুরু করেছি এবং করে দিয়েছি। অর্থাৎ আমাদের মামাটি মানুষের সরকার কথা দিলে কথা রাখে, এই বাজেট তারই রূপান্তর। Didi, the Union Health Minister and MOS Health both have resigned. Does it indicate government's admission of failure in handling the COVID situation? Health Minister himself has resigned and the MOS Health also has resigned. That they have their ministry reshuffle, that's why they have asked them to resign, that's why they resign. Why resign? What is the reason? That I cannot tell about their internal matter. It is their prerogative, ask them. But Didi, Health Minister resigning amidst this COVID pandemic, while all opposition parties have questioned the government. Do you think that BJP is very serious about the COVID pandemic, or they are serious about any matter? They are only serious about their political matter. So it is better they should do politics in every day. They cannot match the government work. They cannot. They only can match with the party work. For party they can do anything and everything, and for government, for people, they cannot do anything. Finally, are they admitting कि गलती हो गया? कोविड जिस तरह से हैंडल किया है, finally are they admitting that गलती हुआ है by removing the health minister? भाई हेल्थ मिनिस्टर थोड़ा ही किया, वो तो प्राइम मिनिस्टर देखते हैं। वो जितना मीटिंग हो तो प्राइम मिनिस्टर ही किया है, खाली हेल्थ मिनिस्टर को विक्टिम्स करके किया है। अभी वो उसका पार्टी का डिसीजन है, किसको रखेगा किसको नहीं रखेगा। इट इज एब्सोल्यूट देयर पार्टी प्रेरोगेटिव। लेकिन कोविड का सीरियसनेस उसका अंदर में नहीं है। होता तो सेकेंड वेव नहीं होता, अगर होता तो सबको वैक्सीन अभी कंप्लीट हो जाता। দিদি, আরেকটা জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, আপনার কি মনে হয় এটা বিচ্ছেদ শক্তিকে উস্কানি দেওয়ার জন্যই করা হলো, এই সিদ্ধান্ত নেওয়া হলো? ওরা কাকে মন্ত্রী করবে, কাকে শান্তি করবে, কাকে বাদ দেবে না, কাকে আজকে তুলে আনবে, কালকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা ওদের ইন্টারনাল ম্যাটার। এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না এবং বলতে চাইও না। তবে বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপি নিজেই একটা,
আজকে নয় চিরকাল। তবে এসব আমরা অনেক দেখেছি। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে, রাজবংশী মহিলাটা যিনি ওদের মন্ত্রী ছিল তাকেও নাকি শুনেছি রিজাইন করতে বলেছে, সেও আজকে খারাপ হয়ে গেছে। এখন কিছু দেখুন, যখন মানুষের সময় খারাপ হয় আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়, তখন এইসব শক্তিকেই মানুষ খুঁজে বেড়ায়। কিন্তু এইসব শক্তি কোনোদিন পাতে দেওয়ার যোগ্য নয় এবং এইসব শক্তি কখনো কোনো কাজ করতে পারে না। সুতরাং এগুলো দিয়ে বিজেপি পার্টি স্যাটিসফাইড হতে পারে, কিন্তু মানুষের কোনো কাজে লাগবে না এরা। मैम मैम आज जब हाईकोर्ट हियरिंग कर रहा था आपके केस की, तब 5 लाख का कॉस्ट आप पर इम्पोज किया गया है और Matter of this is a sub judice case. I will not say anything about it. Whatever the decision is to be taken by the lawyers, lawyers will take their own decision. Didi, this cabinet reshuffling, is it good governance or vision 2024, all political? Are they trying to keep a vision for 2024 and that's why this reshuffle? The BJP has no vision or no mission. Only they have some agency action. And that's why there is a political reaction. So it won't affect. 24 is lost case. দিদি, আপনি বললেন প্রায় 60,000 কোটি টাকার মতো বঞ্চনা করা হয়েছে, যে টাকাটা দেয়া হচ্ছে না। এটা আপনার কি মনে হয় ইচ্ছাকৃতভাবেই পশ্চিমবঙ্গকে বিপাকে ফেলার জন্য এটা করা হচ্ছে? পশ্চিমবঙ্গকে তো কিছুই দেয় না। এই যে চাষিদের নিয়ে বলছিল, কিষাণ নিয়ে সদিচ্ছা আছে? কোনো সদিচ্ছা নেই, এরা কাউকেই দেয় না। কদিন উজালা দিল, দিয়ে কেলেঙ্কারি করলো, করে আবার নিজেরাই কাটমানি খেয়ে বাড়িতে ঢুকে গেল। Didi, this is a question to you, or the finance minister can also respond. Any specific vision for the migrants who have come back to Bengal? Any specific vision which has been mentioned in the budget? It is already there. It is already there. Migrants are very much in our labor ministry, labor department take care for that. And all the migrants workers, we are giving pre-reparation. We are giving 100 days job to them. Even there are some areas where we have provided them the jobs in Bardhaman area. So migrants, we are taking full care. So it is already there. It is on process. It is a what Amit said, dynamism. This is a dynamic work. It is a continuous process. Nothing is end. মিস্টার ফিনান্স মিনিস্টারকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2011 সালে টিএমসি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে মার্কেট থেকে যে লোন নেওয়া হয়েছিল 20,000 কোটি টাকা, অ্যাভারেজ 20,000 কোটি টাকা এরকম, সেটা 10 বছর বাদে রিপেমেন্ট করার কথা ছিল এবং 2021 থেকে সেইটা রিপেমেন্টের সময় আসছে। তো হাউ উইল ইউ ম্যানেজ টু রিপেমেন্ট দিস হিউজ লোন? হাউ উইল ইউ ম্যানেজ? দেখুন, এই বাজেটে How we managed from 2011? Exactly. Left on government, they lost the power. Before that, they are taking so many loans, even from the small savings also. And we are paying our money every year. And every year we are paying even 50,000 crores also sometimes. This year also we have to pay more. And you know that our income is been increased. When 2011 it was 21,000 crores, our earnings. And now it is about 75,000 crores, 3 times more. Yes, I think it is important that what Honorable Chief Minister said is that we have provisioned this in the budget. If you look at the budget, you will find whatever maturity of capital will happen, as well as servicing of the loan, has been provisioned in the budget. So we have no hesitation in saying that this we will take care of, because it has already been provisioned in the budget. And as Honorable Chief Minister correctly said, that our own taxes, we expect to move to 75,415 crores. 75,415 crores. And that in the BE of 2020-21, we had projected almost 71,000 crores. We feel that we will be able to, as we have done in the past, we will be able to garner these resources. They have all been provisioned in the budget. And let me also say, when you take a loan, that loan can be for 5 years, that can be for 10 years, that can be for 15 years. We have serviced so far any maturity.
and we will continue to service. It's provisioned in the budget. So don't worry about it. Ma'am, question, Didi, Monideepa here, question. Didi, আপনারা একটা jointly চিঠি লিখেছেন to Sonia Gandhi on father's stand, demanding the release of the other people arrested. সোনিয়া গান্ধীকে জয়েন্ট চিঠি লিখিনি, সোনিয়াজি আমরা সবাই মিলে লিখেছি। No, no, আমরা প্রেসিডেন্টকে। আমরা কিছু প্রেসিডেন্টকে লিখেছি। So what do you want? You want all those other people in the Bhima Koregaon case also released? I think they are being victimized because of some particular political reason. I think they should be released, and whoever is the aged persons, like this man Stan, how he died. Even really it is most unfortunate that he has not got the food in a proper time, or he died because of this pathetic situation. So we feel that the people who are above 60 years or the 65 years who are in jail, they should be released because of this pandemic situation and all this. And that was also very brutal and very atrocities incident. Okay. I'd just like to add one thing. On the previous question, I think Honorable Chief Minister read out our debt GDP ratio. The debt GDP ratio of the central government, with regard to managing the maturity question that you raised, their debt GDP ratio is 62.22%, as Honorable Chief Minister read out. Ours is 35.54% debt GDP ratio. Now, in the coming year, that is 2021-22, we'll be able to maintain 35.47% debt GDP ratio after repayments and servicing the debt. Whereas central government will have a debt GDP ratio of 60.91%, 61% debt GDP ratio. They are not able to manage their debts. But we have managed our debt successfully, and I think many states have come and said your GDP debt GDP ratio consistently you have maintained at the low level and bringing it down further. We'd like to understand how you do it. So I'm proud to say that servicing of the debt is reflected in the debt GDP ratio management, which Honorable Chief Minister gave you the data. 35.47 West Bengal, all India, this is 2021-22 projected, 35.47% West Bengal, and Government of India 60.91%, almost double. That is their incapacity to manage They have that. destroyed the economic situation. They have destroyed the economy of this country. Absolutely. They have destroyed even the unemployment is increased like sky high. They are not doing anything, even not for the Kishans, not for the laborers, not for the employers. They are not, only they are doing something for the party. Threatening the people, threatening the journalists, threatening the politicians, arresting the peoples, and deputing the agencies for public purpose. And nothing is there. They cannot control the economy. They cannot control the situation of this country. They can only control themselves and the agencies. They're the master of the controller, what you can say. Highest unemployment एक मेरा सवाल ये है कि इस वक्त देश में अनएम्प्लॉयमेंट एक बहुत बड़ा मुद्दा है, गरीबी भी है और बहुत सारी जगहों पर हाहाकार है, लेकिन जो अनएम्प्लॉयमेंट है वो बहुत बड़ा मुद्दा है। बंगाल में क्या कुछ खास है अनएम्प्लॉयमेंट के लिए, और राष्ट्रीय स्तर पर नेशनली आप लोग क्या करना चाहती हैं इस दिशा में? मैं एक ही बात में कहना चाहूंगी कि हमारा बंगाल में जो देश में बहुत सारे एम्प्लॉयमेंट बढ़ गया, बंगाल में हमारा गरीबी 40% कम हो गया है। इसमें आपको अंदाजा होना चाहिए, अगर एम्प्लॉयमेंट नहीं होता तो कैसे होता। I think the press conference is over now. Yes. Please take care, the weather is not good, so don't be outside now. Stay there, stay safe. হ্যাঁ, আর হাইলাইটস গুলো ডিস্ট্রিবিউট করে দেবে। বাবরে বাবরে বাবরে।
হ্যাঁ ম্যাডাম ঠিক আছে।